কেউ আনার জন্য ছিল না বলেই যেতে দেয়নি। ও, তা আমি তোমাকে নিয়ে যাব, আনবো, আমাকে কি দিবা? কিছুই দেবে না। আমি কি বলেছি নাকি এসব? তবুও নিজ দায়িত্ব কিছু দিতে হয়। আচ্ছা যান, চকলেট দিব আপনাকে। চকলেট লাগবে না, আমাদের চকলেট বেশি খাওয়া নিষেধ। আমাদের মানে? মানে আমাদের ক্যাম্পে এসব চলে না। ক্যাম্প? আরে আমাদের অফিসে কাজের যা চাপ, তাতে এসব চকলেট কখন খাবো? কাজের জন্য বস নিষেধ করেছে। অন্য কিছু লাগবে? অন্য কিছু কি? নিলয় ফাহির কাছে সরে আসে, কানের কাছে মুখ এনে বলে, ফুল দেওয়ার পর যেটা দিয়েছিল সেটা হলে না করব না। নিলয় কথাটা বলে হিনার কাছে চলে আসে। ফাহি হাঁ করে নিলয় চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফাহি মনে মনে বলে, ব্যাটা পশ্চাৎ, খালি সুযোগে থাকে। যে আমারে টিজ করেছে, বাইরের মানুষদের কি বলবো? তবে ফাহি কিছু বলল না, কারণ ফাহি নীলাকে পছন্দ করে। এই জন্য নিলয়ের সব কিছু ওর ভালো লাগে। নিলয় হেনার কাছে যায়। হেনা নিলয়কে দেখে বলে, আচ্ছা, কালকে মাঝরাতে বাহিরে কি করছিলি তুই? ও, তুমি জেগেছিলে? আসলে ঘুম আসছিল না, তাই বাড়ির সামনে পায়চারি করছিলাম। পায়চারি করছিলি নাকি ফোনে কথা বলছিলি? কাকে যেন বলছিস? এখনো কেন আসনি? কতক্ষণ লাগবে? জলদি নিয়ে এসো। নিলয় ভ্রুকুচকে তাকায় হেনার দিকে। তার মা গেটের কাছে দাঁড়িয়ে রাতে নীলার কথা শুনছিল। পরে তিনি ভেতরে যায়। নিলয় কী বলবে বুঝতে পারে না। যেটার ভয় নিলয় বাড়ির কথা না বলে বাহিরে গিয়ে কথা বলেছিল, সেটাতেই নিলয় এখন ধরা পড়ে গেছে। কালকে নিলয় অর্ককে ফোন করে। অর্ক নিলয়ের সবচাইতে কাছের একজন। অর্ককে যা বলার হয় অর্ক সেটাই করে। কালকে যখন শিহাবকে নামিয়ে মসজিদে প্রবেশ করে, তখন নিলয় অর্ককে মেসেজ করে জিনিসটা আনতে বলে দেয়। আর সেটা যেন মাঝরাতেই আসে। কিন্তু রাত যখন 2টা বাজে, তখনও অর্কের খবর নেই। রাত 3টার সময় কাতোয়ালি বাজারে এসে অর্ক ফোন করে। তখন নিলয় কথা বলার জন্য দরজা খোলে। এমন সময় হিনা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওঠে। উঠতেই দেখতে পায় নিলয় ফোন কানে ধরে বলে, কোথায় তুমি? বাজার থেকে বাম পাশের রাস্তায় বরাবর চলে আসো, লোকেশন দিচ্ছি। আমি বাইরে থাকবো। কথা বলতে বলতে নিলয় বাহিরে আসে। হিনাও বাহিরে আসে। তখন নিলয়কে কথা বলতে শুনতে পায়। নিলয় তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, কত বছর হলো তোমার পিঠা খাই না। আমাদের ক্যাম্পে মেয়েরা কোনো কাজেরই না। ক্যাম্প? মানে অফিসের ক্যাম্প আছে একটা, সেখানে আমরা অফিসিয়ালি কাজের বাইরে অন্য টপিক নিয়ে কাজ করি। মাসে একবার করে আমাদের এই ক্যাম্পে তৈরি করা হয়। সেখানে জীবনমুখী কার্যক্রম বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেখানে অফিসের বাইরের ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণের কাজ করানো হয়ে থাকে। এই জন্য বললাম। ও আচ্ছা, বল কি পিঠা খাবি? ভাইয়া আমি রেডি, চলো এখন। নিলয় দ্রুত তার মায়ের থেকে পালিয়ে আসে। নিলয় আগে থেকেই রেডি হয়েছিল, সাদা শার্ট আর তার উপর মেরুন রঙের শার্ট পরা, জুতা কালার হালকা লাল। নিলয়কে বেশ লাগছে। কাঁধে একটা ছোট ব্যাগ। রাশেদকে কল করে নিলয় ডেকেছে ভ্যান নিয়ে আসার জন্য। নিলয় আর শিহাব ভ্যানের পেছনে বসলো, আর ফাহি ও নীলা ভ্যানের সামনে বসেছে। 4জন মাদ্রাসার দিকে যেতে থাকে। বাজারের ভিতরে আসতেই দুর্জয় আর শাকিল দেখতে পায় ফাহি আর নীলা আসছে। ওরা দুজন রাশেদের ভ্যানের সামনে এসে দাঁড়ায়। দুর্জয় নীলয়ের দিকে তাকিয়ে বলে, আরে নায়িকা, তুমি এতদিন পর। জানো তোমার জন্য কত অপেক্ষা করেছি। কালকে তোমার ভাই আসলো, কত কাহিনী করলো। ভাবলাম তোমাকে আর বেরেই হতে দিবে না। দেখছো, মুখ ঢাকার পরও চোখ দেখে তোমাকে চিনতে পেরেছি আমি। কতটা ভালোবাসি তোমাকে। কবে বুঝবে গো? আরে জানেমান, তোমার জন্যই তো আমার রুম সবসময় রেডি। কবে একটু ভালোবাসা দিবা? তোমাকে কত আদর করব, জানো তা? ভাই, আপনারা খালি এমন করেন কেন? ছেড়ে দেন, ওদের দেরি হয়ে যাবে। আরে তুই আবার কবে থেকে কথা বলা ধরছিস? যা ভাগ এখান থেকে। নিলয় নামলো ভ্যান থেকে। নিলয়কে দেখে ওরা নিলয়ের কাছে আসে। ভ্যানের সামনে থেকে সরে যায় সবাই। নিলয় ইশারা করে রাশেদকে যেন ওদের দুজনকে মাদ্রাসার গেটের কাছে নামিয়ে দেয়। রাশেদ ভ্যান টেনে সোজা চলে আসে সেখানে। নিলয়কে দেখে দুর্জয় বলে, কি ব্যাপার বড় ভাই, বডিগার্ড হয়ে আসলে যে? তুমি কি মনে করছো তুমি আসার পর আমরা ওদের কিছু বলবো না? বলেছি না ওদেরকে তুলে নিয়ে যাব। আমাদের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। দেখ ভাই, ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। যা তোর বাবার সাথে ঘুরবি ফিরবি। এখানে কোনো কাজ নেই। তোর সাহসের সম্পর্কে আমি জানি।
নিলয়ের কথা শুনে দুর্জয় সহ বাকিরা অবাক হয়, কারণ কেউ ওদেরকে কখনো এভাবে তুই করে বলে না। নিলয়ের দিকে তাকিয়ে ওরা আবারও হেসে দেয়। ওরা হাসতে হাসতে নিলয়কে বলে, ভাই তোর সাহস একটু বেশি মনে হচ্ছে, তবে আমার সাহস দেখতে চাস? দেখবি তোর বোনকে ওর ক্লাসে গিয়ে হাত ধরে হাতে চুমু দিয়ে আসবো। এই চল, ওদের বোনকে আজকে বোঝাবো আমরা কি করতে পারি। কথাগুলো বলে ওরা 5 জন মাদ্রাসার ভেতরে প্রবেশ করে বাইক নিয়ে। গেটে ওদেরকে আটকে ছিল, কিন্তু ওরা দারোয়ানকে ধরে চড়থাপ্পড় দেয়। এরপর সোজা মাদ্রাসার ভেতরে প্রবেশ করে। শিহাব বলে, নিলয়, তুই এটা কি করলি? ওরা কিন্তু অমানুষ, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। আজকে অনেক খারাপ কিছু ঘটবে, কী যে হবে আমার অনেক ভয় করছে রে। নিলয় মুচকি হাসে। তারপর গেটের দিকে এগিয়ে যায় সে। পিঠের ওপর থেকে ব্যাগটা নামিয়ে রাশেদের ভ্যানের ওপরে রাখে। তারপর শার্ট খুলে সেটাও রাখলো ভ্যানের ওপরে। ওদিকে দুর্জয়রা বাইক রেখে 2 তলাতে চলে আসে। নীলাদের ক্লাসরুমে আসে দুর্জয়। নীলা আর ফাহির কাছে আসে দুর্জয় আর শাকিল। তারপর কাসেমকে বলে, এই নে ফোন, ভিডিও কর, ওর ভাইকে দেখাবি। এই, তোমরা মাদ্রাসার ভিতরে কেন? জানো না এটা মহিলা মাদ্রাসা? বেরিয়ে যাও। চুপ মাদার। দুর্জয় কথাটা বলে একটা ছুরি বের করে কোমর থেকে। স্যার ভয়ে আর কোনো কথা বলে না। দুর্জয় নীলার কাছে আসে, নীলার হাত ধরে। শাকিলও সেম কাজটা করে। 2 মেয়ের হাত ধরে। ওদিকে নিলয় ব্যাগটা থেকে একটা MP5 গান বের করলো। তারপর সোজা হেঁটে মাদ্রাসার ভিতরে আসে। নিলয় দেখে দুর্জয় ছেলেপুলেরা 2 তলাতে আছে। নিলয় M5 নিয়ে সোজা 2 তলার দিকে আসতে থাকে। দুর্জয় আর শাকিল নীলা ও ফাহির হাত ধরে। তারপর দুর্জয় আর শাকিল ওদের দুজনের হাতে চুমু খায়। তারপর বলে, তোদেরকে আমি এখনই তুলে নিয়ে যাব, সবাই দেখবে, তোর ভাইকে দেখাবো, আগে নিয়ে চল ওদের। নিলয় রাইফেল হাতে নিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে থাকে। মাদ্রাসার সবাই হাঁ করে দেখছে। শিহাব নিলয়ের পেছনে দৌড়াচ্ছে। নিলয় নীলাদের ক্লাসের সামনে এসে দাঁড়ালো। তারপর ট্রিগারে চাপ দিয়ে সে গুলি করলো দেয়ালে। সবাই ঘুরে তাকায় সেদিকে। নিলয়ের এমন ভয়ঙ্কর আগমন দেখে দুর্জয়রা সহ ক্লাসে থাকা সবাই ভয়ে আটকে উঠল। নিলয় ভিতরে আসে। নিলয় বলে, নীলা আর ফাইভ বল, তোদেরকে কে কে বিরক্ত করে? নীলার কথা শুনে ওরা ভয় পায়। নীলা আর ফাহি ভয় কাঁপছে। মাদ্রাসার ভিতরে হচ্ছেটা কি? নিলয় জোরে চিৎকার করে ওঠে, বল কে কে বিরক্ত করে তোদের? ওরা। নিলয় এগিয়ে আসে। নিলয় সোজা এসে দুর্জয়ের পায়ে গুলি করে। দুর্জয় সেখানেই চিৎকার করে ফ্লোরে ধপ করে পড়ে যায়। ভয় ক্লাসের মেয়েরা কান্না করে ওঠে। নিলয় আরও চিৎকার করে সবাইকে থামিয়ে দিয়েও কারো মুখে দিয়ে কোনো কথা বের হয় না। শাকিল নিলয়ের কাছে। নিলয় তখনই শাকিলের হাত ধরে উল্টো ঘুরিয়ে এনে হাতে তালুর ওপরে পরপর কয়েকটা গুলি করে। তারপর মুখের ওপরে রাইফেল দিয়ে জোরে একটা বাড়ি দেয়। ভয়ে বাকি ছেলেগুলো দৌড়াতে থাকে। নিলয় দৌড়ে বেরিয়ে আসে ওদের পেছনে। কাসেমকে ধরে নিলয় হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিজের কাছে রেখে নেয়। তারপর কাসেমকে মুখে কয়েকবার ঘুষি মেরে সেখানেই ফেলে রাখে। পুরো মাদ্রাসা তখন একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। সবাই যেন বিরাট একটা আতঙ্কে আছে। শিহাব বোবা হয়ে গেছে। সে শুধু নীলার হিংস্রতা দেখছে। শিহাব নীলা আর ফাহিকে ক্লাস থেকে বাইরে বের করে আনে। দুর্জয়ের বাকি 2 জন বন্ধু পালিয়ে যায় সেখান থেকে। নীলয় আবারও আসে নীলাদের ক্লাসরুমে। শিহাব নীলা আর ফাহিকে নিয়ে দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। নিলয় রুমের ভিতরে এসে দুর্জয়ের জামা ধরে টেনে আনে বাহিরে। সে ব্যথা আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। নিলয় তাকে দেয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। শাকিলকেও টেনে আনে। তারপর নিলয় দুর্জয়দের সামনে বসলো। রাইফেলের আগার গরম অংশটা দুর্জয়ের বুকে সোজা ধরে। নিলয়ের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি। সব স্টুডেন্ট টিচার এসে জড়ো হয় চারপাশে। নিলয় ফাহি আর নীলার দিকে আঙুল তুলে দেখিয়ে বলে, ওরা আমাদের বোন, তোরা টিচার। টিচার মূল্যে দেশ ও সমাজ শান্তি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখন কোন মেয়ে আসবে যাবে, বাড়িতে কেন থাকবে না থাকবে, এটা সব কিছুর খোঁজ খবর রাখার তার পরিবার ও টিচার, এমনকি তার সহপাঠীরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো কুকুরের ন্যায় ছেলেরা জানবে না। একটা মেয়ে তার বাবার সম্পদ, তার পরিবারের কাছে মানুষ। এই দেশের কালচার অনুসারে একটা মেয়ের পড়তে পড়তে বিয়ে দেওয়া, হারিয়ে ফেলে তার সহপাঠী, পরিবার, ইচ্ছা, আশা, সব কিছু। তার মা বাবা চাই মেয়েটা ভালো থাকুক, কিন্তু তোরা কি করিস? সব মেয়ে তোদের মতো ছেলেকে বারণ করে না। কিছু মেয়ে তোদের প্রস্তাবে রাজিও হয়। তখন কি হয় জানিস? পরিবারের কাছে তারা খারাপ হয়ে যায়, বাধ্য হয়ে পালিয়ে যায়।
তারপর তোদের মতো ছেলে সেই মেয়েকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকে। মেয়েদেরকে পর্দাতে থাকতে বলার আগে তুই তোর চোখের জেহানকে সংযত কর। মেয়েরা নিজেদেরকে ঢাকবে, তোরা নিজেদের চোখকে পর্দা করবি। মেয়েরা যাকে পছন্দ করবে তার কাছে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তোর মতো ছেলেকে যদি কেউ পছন্দ করে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু অন্যর মেয়েকে তোর কখনো টিজ করার অধিকার নেই। তুই বলেছিলি তোর বাবার টাকায় চলিস, তোর বাবাকে সহ এই টাকা তোদের পরিবার সবার দিয়ে আমি ভরে দেবো, বুঝেছিস? আজকের পর থেকে যদি কোনো টিচার কোনো মেয়েকে বিরক্ত করে তবে সবাই একসাথে সেসবের উত্তর দিবে। মাদ্রাসার 500 গজ, গার্লস স্কুলের 500 গজ, এর ভিতরে কোনো টঙের দোকান থাকবে না, কোনো ছেলে পেলে ঘুরঘুর করবে না। ভিতরে আসতে হলে পরিবারের সদস্য হিসাবে আসতে হবে। ক্লাস চলাকালীন কেউ বাইরে যেতে পারবে না। যা, তোদেরকে মারলাম না, তোর বাপকে গিয়ে বলিস নিলয় মারছে তোদেরকে। নিলয় কথাগুলো বলে উঠে দাঁড়ায়। ঠিক তখনই হেড টিচার হাতে তালি দেয়। ওনাদের দেখে বাকি সব টিচার আর স্টুডেন্ট হাতে তালি দিতে শুরু করে। নিলয় যেহেতু নীলার ভাই আর নীলা ফারজুকের মেয়ে, সুতরাং সবাই জানে ফারজুক কেমন মানুষ, বাপকা ব্যাটা যাকে বলে। হেড টিচার এসে নিলয়কে বলে, আজ তুমি একজনের ভাই হয়ে যা করলে, এমন ভাই যে প্রতিটা বোনের হয়। কোনো চিন্তা করো না, পুলিশ যদি তোমাকে ধরে আমরা তোমার হয়ে কথা বলবো। এসবের কোনো দরকার নেই, পুলিশ অবধি ঘটনা যাবে না, গেলেও পুলিশ কখনো আমার সামনে আসবে না। আজকে থেকে সব টিচারদের এইভাবে শাস্তি পেতে হবে। শিয়াব, ওদের নিয়ে আয়। নিলয় কথাটা বলে সেখান থেকে চলে আসে। সবাই নিলয়ের কাজের জন্য করতালি দিতে থাকে, কিন্তু এইসব ঘটনা ফারজুক ও হারুনের কানে পৌঁছে গেছে। তবে ফারজুকের কাছে নিলয়ের নামে প্রশংসা আর হারুনের কাছে তার ছেলে তুর্জয়ের নামে বিচার ও মার খাওয়ার কথাটা পৌঁছায়। নিলয় জানে না সামনে কি হবে, তবে হারুন দৌড়ে লোক নিয়ে আসে মাদ্রাসায়। তার ছেলেকে নিয়ে সে সোজা হাসপাতালে চলে যায়। কে করেছে এমন সেটা হারুনের কাছে চলে গেছে। তারপর, তুই আবারও একই কাজ করেছিস? তোর মতো বেয়াদব জানোয়ার আমি আর দ্বিতীয়টি দেখিনি। তোকে বলেছিলাম ঝামেলা হবে, অথচ তুই নিজেই ঝামেলা করে এসেছিস। আর কত তোর জন্য কথা শুনতে হবে বল? মারামারিতে তোর নামে প্রশংসা শুনলাম, বাবা হয়ে আমার কি করা উচিত? গর্ব করা? সবাই বলবে ইমামের ছেলে, অথচ সে একটা অ্যানিম্যাল হয়েছে। পশু হয়েছিস কেন তুই? হ্যাঁ, একটু কি শান্তি দিতে পারিস না? আরে মরেও হয়তো তোর জন্য শান্তি পাবো না আমি। ফারজুক সাহেব কথাগুলো বলার আগে নিলয়ের গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিয়েছিল। নিলয় চর খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চরের জন্য নিলয়ের খারাপ লাগে না, খারাপ লাগে তার বাবার বলা কথাগুলো শুনে। ফারজুক সাহেব থামে না, আবারও বলে, তোর জন্য আমার থানা পুলিশ দৌড়াতে হবে। যদি পুলিশ আসে তাহলে আমি কি বলবো? এই গান কোথায় পেয়েছিস? এত ভায়োলেন্স কেন দেখিয়েছিস মাদ্রাসার ভেতরে? ওটা কি তোর বাপের সম্পত্তি ছিল? চিন্তা করবেন না, থানা পুলিশ আপনার করা লাগবে না, পুলিশ আসবে না। কেন আসবে না পুলিশ? বল বল, তুই রাইফেল কোথায় পেয়েছিস? এত দুঃসাহস কোথা থেকে আসছে তোর? নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয়ের ঘটনা গ্রামের সব দিকে ছড়িয়ে পড়ে। নিলয় তার বোনের জন্য যা করেছে তা সবাই জেনে বাহবা দিলেও অনেকে তার বাবার কাছে নিলয়কে নিয়ে অনেক কথা শোনাতে থাকে। নিলয় কোনো কথা বলছে না। হেনা এসে বলে, নিলয় কথা বলছিস না কেন? রাতে যে ছেলের জন্য অপেক্ষা করছিলি সে এসে তোকে গান দিয়ে গিয়েছিল, তাই না? কিন্তু সে কেন তোকে দিয়ে যাবে? কে তুই? এভাবে চললে আজকে থেকে তুই নীলার সাথেও কথা বলবি না, নীলাকে তোর সাথেও রাখবি না। মা, ওরা আমার বোনকে বাজে কথা বলছিল, ক্লাসে ঢুকে ওদের হাতে চুমুও খেয়েছে। আমার কাছে প্রমাণ আছে। সবকিছু আমি ভাই হয়ে কিভাবে সহ্য করব? বোন যতই খারাপ হোক, একটা ভাইয়ের সামনে তার বোনকে নিয়ে বাজে কথা কোনো ভাই শুনতে পারবে না। আমি পারি না মা, আমি তো বলেছি তোমাদের কোনো সমস্যা হবে না। আর বাবা, আপনারা ইমান, আপনার উচিত সমালোচনার দিকে না তাকিয়ে নিজের মত থাকা। আপনি আগে দেখুন আমার জন্য আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি আলমের ঘরে জালিম তৈরি হয়নি বাবা, জালিমদেরকে মারতে গিয়েছিলাম। এটা গ্রাম না হলে যদি আমার এরিয়া হতো, কসম ওদের জানাজের জন্য তোমাকে ডাকতে আসতো।
নিলয় কথাগুলো বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনা বিরাট হলেও নিলয়ের বাবার কাছে কোনো বাজে খবর আসেনি। না কোনো থানা থেকে পুলিশ এসেছে বাড়িতে, আর না কোনো ব্যক্তি এসে হুমকি দিয়ে গেছে। তবুও ফারজুক সাহেব লোকের কথার চিন্তা করছে, পরিবারের মান সম্মানের চিন্তা করছে। ইমামের ছেলে হয়ে সে এতটা ডেঞ্জারাস অমানসিক কাজ কিভাবে করে? আলেমে ঘরে আলেম তো না নিলয়, তবু ফারজুকের এত ভয় কিসের? দুর্জয়রা এখন কিছুটা সুস্থ, হারুন আর পুলিশরা ওদের পাশে আছে। খবরটা হারুন নিজেই এমপির কানে দিয়েছে, কিন্তু যখন শোনে নিলয় নামের কেউ করেছে তখনই এমপির ঘটনা যেন বাইরে না যায় সেটার নির্দেশও দিয়েছে। কিন্তু কি আছে নিলয়ের ভিতরে? এই নিলয়কে হারুন নিজেই দেখে ছাড়বে। এমপিও কেন ভয় পাচ্ছে তাকে? দুর্জয়কে তন্ময় প্রশ্ন করল। মেয়েদের টিজ করে বেরিয়েছ? তোমার নামে থানাতে আগেও কমপ্লেন এসেছিল, কিন্তু তুমি চেয়ারম্যানের ছেলে বলে কিছু বলিনি। আমি জানতাম না তুমি নিলয়ের বোনকে টার্গেট করবে। সে এখন অমানুষ হয়ে গেছে। আগে নিলয়ের সাথে এবারে নিলয়ের তফাৎ অনেক আলাদা। সে এতটা সাহস দেখাচ্ছে কিভাবে? ওর বাবার সাথে বিষয়টা নিয়ে কথা বলতে হবে। কিন্তু যদি নিলয় জানতে পারে ওর বাবার কাছে আমরা কথা লাগিয়েছি, তবে সে মনে হয় আর আমাদের বাঁচতে দেবে না। এমপি নিলয়কে নিয়ে কোনো কথা বলতে চায় না। শালাকে মাসে মাসে ড্রাগস বিজনেসের টাকা দিই, সেটাও যেন ভুলে গেছে। আপনার না ম্যাজিস্ট্রেট বন্ধু আছে, আর উপরে ডিজিডিআইজি কত টাকা দেন। ওদের বলেন শালাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায়। ওর বাড়ির সব কয়টাকে যেন বুঝিয়ে আসে আপনি কি জিনিস। সেটাই করতে হবে। দুর্জয় আর বাইরে যাস না, বাতাস এখন অনেক গরম। আমি আর কখনো কোনো স্কুল কলেজ কিংবা রাস্তাঘাটে কোনো মেয়েদের সামনেও যাব না। আমি দেখেছি ওই নিলয়ের চোখে মুখে কোনো মায়া দয়া নেই। এবার ছেড়ে দিয়েছে শুধু তোমাকে বোঝানোর জন্য, কিন্তু এর পরের বার আমাকে সে পেলে মেরেই ফেলবে। আমি আজ থেকে মেয়ে দেখলেই সালাম দেব। হারুন আর তন্ময় দুর্জয় দিকে তাকিয়ে থাকে। দুর্জয় ভয় পেয়েছে। হারুন বাহিরে আসে, ফোন বের করে, ম্যাজিস্ট্রেটকে কল দেয় সে। কিছু সময় বাজার পর ম্যাজিস্ট্রেট ফোন রিসিভ করলো। হ্যালো বন্ধু, আমি হারুন বলছি, চেয়ারম্যান। আরে বন্ধু, বুঝেছি তো, হঠাৎ এই সময় কল, কি হয়েছে? আর বলিস না, নিলয় নামের একটা ছেলে আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দিয়েও কাজ হচ্ছে না। শালা খুবই হারামি। কি নাম বললি? নিলয়? মানে নিলয় স্যার? সুঠাম দেহ, চুল ছোট, মুখে কোনো দাড়ি নেই, এমন? হ্যাঁ, চিনিস তুই? ফোন রাখ, এ বিষয়ে আর কল দিবি না। তোর ছেলে নিশ্চয়ই কিছু করেছে, না হলে উনি কখনো তোর ছেলেকে কিছু বলতো না। উনি একটা পিঁপড়াকেও মারেন না, তার মানে তোর ছেলে অবশ্যই ভালো না। আমি আমার চাকরি হারাতে চাই না, আর বেশি ভেবেও তুই সময় নষ্ট করিস না। তোর ছেলে বেঁচে থাকলে আপাতত কাহিনীটা এখানেই শেষ কর। তোর ছেলে আর চেয়ারম্যান এসব নিয়েই থাক এখন। ভিতরে যাস না, ফোন দিবি না আর এসব কোনো বিষয় নিয়ে। বেঁচে থাকলে আমার কথা হবে। ম্যাজিস্ট্রেটের কথা শুনেই হারুন হাঁ হয়ে যায়। মুখের ওপর ঠাস করে ফোনটা কেটে দিয়েছে সে। হারুন অবাক হয়, নিলয় আসলে কে? সরকারি সব লোক নিলয়কে খুব ভালো করে জানে। সে কি এমন করছে যার জন্য তাকে সবাই ভয় পায়? তার এত পাওয়ার কেন? নিশ্চয়ই জেলা ডিআইজি ওরে চেনে না। হারুন ভাবতে ভাবতে শরীফকে কল দেয়। শরীফ রিসিভ করে। হ্যালো স্যার, ভালো আছেন? আরে হারুন, তুমি হঠাৎ ফোন করলে যে? মাল ঠিকঠাক আছে? এসব কিছু ঠিক থাকলে আমিও ঠিক নেই। কেন, তোমার আবার কি হলো? কোনো সমস্যা? হ্যাঁ, অনেক বড় সমস্যাতে পড়েছি। আমার ছেলেকে একজন সাধারণ ইমামের ছেলে এসে অনেক মেরেছে। অস্ত্র নিয়ে মাদ্রাসার ভেতর গিয়ে আমার ছেলেকে মেরে আহত করেছে। কোনো পুলিশ কিছু করতে পারছে না। আপনি একটু ব্যবস্থা করেন স্যার, না হলে আমি যে শেষ। কি এত বড় সাহস? ঠিকানা দাও, আমি সব ব্যবস্থা করছি। তোমাদের থানার ওসিকে পাঠাচ্ছি ওর বাড়ি। না স্যার, বাইরের থানার ওসিকে পাঠান। কেন? আচ্ছা, নাম ঠিকানা দাও, বাকিটা দেখছি। নাম নিলয়, দেখতে বেশ। পরে কথা হবে হারুন, রাখি। ডিআইজি শরীফ সাথে সাথে ফোনটা কেটে দিল। হারুন আরও অবাক হলো। ওর দৌড় এতটুকু অব্দিই ছিল। হারুন ভেবেছিল এমপি ম্যাজিস্ট্রেটই যেন নিলয়কে জানে, বাকি কাজ শরীফকে দিয়ে করিয়ে ফেলতে পারবে। কিন্তু হারুন ভুল। হারুন বুঝে গিয়েছে নিলয় কোনো সাধারণ কেউ না, তার সাথে বন্ধুত্ব করেই চলতে হবে। শরীফ তার নাম শুনেই ফোনটা কেটে দিল।
হারুন তার ছেলের এই অবস্থাকে মেনে নিয়েছে। তন্ময় বলে, কোনো কাজ হলো? না, সবাই নিলয়ের নাম শুনতেই ফোন কেটে দিয়েছে। বুঝতে পারছি না নিলয় আসলে কে, সে কি এমন করে যে সবাই তাকে ভয় পেয়ে চলে। তার যে স্বভাব, তাতে করে ওর সামনে কোনো অন্যায় করলে সেটার বিরাট শাস্তি পেতে হবে আমাদের। নিলয়কে এড়িয়ে চলো, তবে খোঁজ নাও। আমি ওর বাড়িতে যাব, নিলয়ের সাথে কথা বলবো, দেখি ওর সাথে বন্ধুত্ব করে কিছু করা যায় কিনা। হারুন আর কিছু বলে না, তন্ময় আরও কিছু বলে না। তন্ময় চেয়ারম্যান এমপির ক্ষমতাতেই চলতো, অথচ তারা সবাই নিলয় নামের একজনের কাছে দুর্বল। বড়রা যদি দুর্বল হয় তাহলে এরা ছোট হয়ে আর কী বা করতে পারবে। নীলা আর ফাহি হেঁটে হেঁটে মাদ্রাসাতে যাচ্ছে। রাস্তার দোকানপাটে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে। নীলারা ভয় পায়, কারণ এই অবধি এই রাস্তা দিয়ে যতগুলো মেয়ে আসা যাওয়া করেছে সবাইকে এইসব ছেলেরা নানা ইঙ্গিতে নানা কথাতে টিজ করেছে। মেয়েগুলো সবসময় বেশ অস্বস্তিতে পড়েছে, তবু ওরা দুইজন সাহস করে এগিয়ে যায় সামনের দিকে। ছেলেগুলোর পাশ দিয়ে যখনই যাবে তখনই একটা ছেলে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলে, সালাম নেবেন আফুরা, আপনারা আমাদের সবার বোন। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। এখন থেকে সবাই আপনাদের ভাই, নিজের ভাই মনে করবেন। রাস্তাঘাটে কেউ কোনো কিছু বললে আর যান, আপনারা ভয় পাবেন না। তবে দয়া করে নিলয় ভাইয়াকে জানাবেন না। যান বোনেরা, আপনারা মাদ্রাসায় যান। ছেলেটার কথা শুনে ওরা দুজনে অবাক। এতদিন রাস্তাঘাটে দেখলে ছেলেগুলো মাল বলে ডাকতো, আর একদিনের ভিতরেই সবাই বোন ডাকা শুরু করেছে। ফাহি অনেক খুশি। ওরা দূরে এসে বলে, নীলা, আজকে কেমন স্বাধীন মনে হচ্ছে নিজের কাছে। দেখতে হবে না ভাইটা কার? দেখতে হবে না উনিটা কার? ওই উনি মানে কে বলিস? সত্যি করে বলতো। তুই বুঝিসনি এখনো। আমি তোর ভাইকে সেই 5 বছর থেকে পছন্দ করি। হায় রে, ছেলে কাজিন, আর এখন কি তোকে ভাবি ডাকতে হবে? ডাকবি। শুনতে তো ভালোই লাগছে। এই আরেকবার ভাবি বলে ডাকতো। ছং, রাইহাপুর কথা মনে আছে? হ্যাঁ আপু, মনে হয়। বাইরে বেড়াতে এসেছে দ্রুত। নিলয়ের সাথে রাহিয়াপুর ঘটনা তো মনে আছে, কিন্তু আমার তো বিশ্বাসই হয় না। সব কিছুর মূলেই ওই পুলিশ অফিসার। সেটাই, থাক বাদে। কি খাওয়াবি ভাবি আমার, একমাত্র ভাবি? আহা, যতবার ভাবি ডাকবি ততবার তোর জন্য চকলেট। থামো গো ভাবি, আগে বলো, ভাই সব জানে? মনে তো হয়, জানো না? তোর ভাইয়া যে ফাজিল, আমাকে বলে কি না রোজ আনা নেওয়া করলে আমি যেন টিপস হিসেবে তাকে চুমু দিই। ব্যাটা বজ্জাত। ও মা গো, কি প্রেম! তা কি দাও চুমু? দেরি করো কেন? যা বেটি, চুপ থাক, চল ক্লাসে, দেরি হয়ে যাচ্ছে। ফাহি আর নীলা হাসতে হাসতে ক্লাসের দিকে চলে যায়। রাস্তাঘাটে ছেলেরা দেখলেই ওদের দুজনকে এসে বোন আপু ডাকা শুরু করেছে। ওরা যেন জাতির বোন হয়ে গেছে। কোনো ছেলে ওদের দেখলেই মাথা নিচু করে নিচ্ছে। জিনিসটা ওরা দুজন বেশ এনজয় করছে। মাদ্রাসায় পৌঁছাতেই মেয়েরা এসে নীলাকে ধরে, নিলয়ের বিষয়ে শুনতে চায়, নিলয়ের কথা জানতে চায় নীলার থেকে। ফাহি এইসব দেখে বড্ড জেলাস হয়। সবগুলো মেয়েকে সে ভাগিয়ে দিয়েছে। 2 দিন হয়েছে ঘটনার। ফারজুক আবারও নিলয়ের সাথে কথা বলা বন্ধ করেছে, কারণ নিলয়ের ওপরে সন্দেহ তার। নিলয় একটা মস্তান হতে পারে, এই জন্যই নিলয় এসব অস্ত্র পাচ্ছে। ইমামের ছেলে হয়ে মস্তান, এটা উনি মেনে নিতে পারছেন না। কিন্তু নিলয় কি আসলে মস্তান নাকি অন্য কিছু? ফারজুক বাড়ি থেকে বের হবে এমন সময় কতগুলো বাইক এসে বাড়ির সামনে দাঁড়ালো। বাইকের হর্ন আর ধুলা ওড়ার কারণে চারপাশ যেন কাঁপছে। ফারজুকের বুক কেঁপে ওঠে, না জানি আবার কোনো ঝামেলা হতে যাচ্ছে কি না। হেনা বেগম নীলা এসে ফারজুকের পেছনে দাঁড়ায়। ভয় পাচ্ছে ওরা। বাইক থেকে নামলো চেয়ারম্যান হারুন। বেশ কয়েকজন লোক নিয়ে গ্রামের রাস্তা কাঁপাতে কাঁপাতে ফারজুকের বাড়ির সামনে আসলো।
বাইক থেকে নেমে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করে। চেয়ারম্যানকে দেখে ফারজুকরা ঘাবড়ে যায়, তবে বাড়ির সামনে এসেছে, অতিথি আপ্যায়ন তো করতেই হবে। হেনা আর নীলা মাথায় কাপড় দিয়ে 4টে চেয়ার আনে। চেয়ারম্যান, ফারজুক আর কয়েকজন গণ্যমান্য লোক বসলো সেখানে। ফারজুক কিছুটা ইতস্তত কণ্ঠে বলল, চেয়ারম্যান সাহেব, আপনি এখানে কি হয়েছে? ইমাম সাহেব, আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো বাড়িতেই ছিল, কিন্তু সে কি করেছে? জানেন না কি করেছে? হ্যাঁ, মানে শুনেছি আপনার ছেলেকে সে মেরে হসপিটালে পাঠিয়েছে। আমি আসলে জানতাম না নিলয় এমন করবে। আমি ওকে কখনো এমন শিক্ষা দিইনি। সে বেহারা ছিল জানতাম, কিন্তু কারো সাথে কখনো মারামারি করেনি। কিন্তু হঠাৎ কেন এমন করলো? আসলে ওর বোনকে নিলয় অনেক ভালোবাসে, সবসময় নিলয় তার বোনকে আগলে রেখেছে। আচ্ছা, আপনি কোনো... নিলয়কে ডাকুন। নিলয়, নিলয় রুম থেকে বাহিরে আসলো। চেয়ারম্যান আর তার লোকেদের দেখে নিলয় এগিয়ে আসে। ফারজুকের সামনে এসে দাঁড়ায় নিলয়। হারুন প্রথমবার নিলয়কে দেখছে। নিলয়কে দেখেই হারুন বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ছেলেকে আমি ঠিকঠাকভাবে শিক্ষা দিতে পারিনি। সে যে মেয়েদের সাথে এমন বাজে কাজ করতো আমি কখনো জানতাম না। আমার পার্টি অফিস এমপি সাহেব বাজার থেকে সরাতে বলেছে। আমার ছেলেকে মারছো, ভালো করছো। এখন সে বুঝতে পেরেছে সে যা করতো তা ভুল। ফারজুক সাহেব, আপনার ছেলে যেন প্রতিটা ঘরে হয়, তাহলে কেউ কখনো কোনো মেয়েকে বিরক্ত করবে না। আপনার গর্ব করা উচিত। আপনি কি এসবের জন্য এখানে এসেছেন? হ্যাঁ, নিলয় আর আপনার সাথে কথা বলতে এসেছিলাম, আর নিলয়কে নিয়ে যেতে এসেছি। মানে, যদি সে আমার সাথে গিয়ে চা নাস্তা করতো বেশ খুশি হতাম। নিলয়, চলো না এক কাপ চা খাবো আপনার সাথে। কিন্তু ওর কাজ আছে। না, কোনো কাজ নেই, চলুন চেয়ারম্যান সাহেব। নিলয় চেয়ারম্যানের সাথে বেরিয়ে যায় বাড়ি থেকে। ফারজুক, হেনা চিন্তায় পড়ে যায়, কারণ ফারজুক ভয় পাচ্ছে চেয়ারম্যান ভালো কথা বলে নিলয়কে তুলে নিয়ে যে আবারও নিলয়কে মেরে ফেলে কিনা। হেনার হাত পা কাঁপছে। ফারজুককে বলে, তোমার ছেলে আজ মনে হয় শেষ। চেয়ারম্যান ভালো কথা বলে, সে তোমার ছেলেকে নিয়ে গেছে। আমি জানি চেয়ারম্যান তাকে মেরে ফেলবে। কথাগুলো বলতেই হেনা কেঁদে ফেললেন। ফারজুকও ভয় পায়, এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু এখন ফারজুকের কোনো কিছুই করার নেই। নিলয় নিজ থেকেই চলে গেছে চেয়ারম্যানের সাথে। অপেক্ষার প্রহর কোণে ওরা সবাই। হয়তো খবর আসবে নিলয় লাশ হয়ে নদীর পানিতে ভাসছে। নিলয় হারুনের বাইকের পেছনে বসলো। মাঝখানে হারুন। ওরা নিলয়কে নিয়ে হারুনের মাছের ঘরে আসলো। জায়গাটা বেশ শুনশান। নিলয়কে নামতে বলে সে। তারপর ওদের লোকেদের চলে যেতে বলে হারুন। লোকেরা চলে যায় দূরে। হারুন পুকুর পাড়ে বসে। নিলয়কেও বসতে বলে। নিলয় বসে। হারুন পকেট থেকে সিগারেট বের করে নিলয়ের দিকে বাড়ালো। নিলয় মুচকি হেসে না করে দেয়। চেয়ারম্যান সাহেব, আমি সিগারেট খাই না। বাহ, ভালো ছেলে, কিন্তু এটা মাথায় আসে না বয়সটা আমার থেকেও প্রায় অর্ধেক। মানে, আমি তো তোমার থেকে 15 বছরের বড় হব। আমি চেয়ারম্যানে আছি 10 বছর ধরে। আমার সাথে নির্বাচনে প্রতিপক্ষ হয়ে কেউ দাঁড়ায় না। এটাকে কি বলে জানো? ক্ষমতা। ক্ষমতাই হলো আসল কথা। হারুন সাহেব, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা নিয়ে বড়াই যে করে, কোনো একজনের দ্বারা আল্লাহ সেই ক্ষমতাকে কেড়ে নেয়। আর আপনি চেয়ারম্যান হয়েছেন আপনার বিপক্ষ প্রার্থীকে মেরে। এরপর যতজন আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তাদের সবাইকে আপনি মেরে এই পুকুরের ভিতরে ফেলে রেখেছেন। আপনার এত ক্ষমতা, এত টাকা আসে কেবল চেয়ারম্যানই। আর মাছের বিজনেস নয়, আপনার তো ড্রাগসের বিজনেস আছে, সেখান থেকে তো টাকা আসে আপনার। আপনার এই বিজনেস পার্টনার তন্ময় পুলিশ অফিসার আছে, সাথে আছে ডিআইজি শরীফও, তাই না হারুন সাহেব? নিলয়ের কথা শুনে হারুন উচ্চস্বরে হাসতে থাকে, কারণ এই প্রথমবার কেউ তার বিষয়ে সব কিছুই জানে। এত গোপন খবর তার বাড়ির মানুষও জানে না। হারুন হাসতে হাসতে বলে, তুমি তো দেখি সবই জানো, তবুও কিছু করনি। যাক, ভালো। আমি কিছু করি না, সব করে আল্লাহ। তিনি সহমত আপনাকে ধ্বংস করে দেবেন। বলতে পারেন সেই ধ্বংস শুরু হয়েছে আপনার ছেলের দ্বারা। আপনার ছেলেকে প্রথম দিন বুঝিয়েছিলাম, সে আপনার পাওয়ার দেখিয়েছিল। আমার ভালো লাগে না কেউ অন্যের পাওয়ার দেখায়। আমার অমুক ভাই আছে, তমুক বাবা আছে, অমুক নেতা আছে, এসব কথা শুনতে ভালো লাগে না। আপনার ছেলেকে তবুও ঘটনা দিন বুঝিয়েছি, শুনুনি।
শাস্তিটা ওর প্রাপ্য ছিল, সে ওটা পেয়েছে। এখন কেন আমাকে নিয়ে এসেছেন এখানে? তুমি আসলে কে? তোমাকে নিয়ে আমি যেখানেই ফোন করি তোমার নাম শুনলেই ফোন কেটে দেয়। আমাকে নোটিশ দেয় যেন তোমার টপিক নিয়ে আর না ঘাঁটি। কিন্তু কেন? তুমি কি এমন করো যেটার জন্য সহকারী অফিসাররা ভয় পায়? বাড়িতে সবাই চিন্তা করছে নিলয়ের নাম্বারটাও কারো কাছে নেই। নিলয় যদি মার্ডার হয় তাহলে পুলিশের কাছে গেলেও লাভ হবে না, কারণ তন্ময় অমানুষ। কিভাবে নিলয়কে খুঁজবে? কিভাবে নিলয়ের কিছু হলে তারা সঠিক বিচার পাবে? কিছুই মাথায় আসছে না। ফাহি নীলা দাঁড়িয়ে আছে। নীলা, তোর ভাই হারুনকে নিয়ে গেছে। চেয়ারম্যান তো খুবই খারাপ, কি যে হবে। আমিও বুঝতে পারছি না কি হবে। ভাই আসার পর কিছু একটা ঝামেলা যেন হয়েই যাচ্ছে। বাবা থানায় গেল, তন্ময় মারল বাবাকে। কিছু সময় পর সেই এসে নিজেই তন্ময় মাপ চেয়ে গেছে। তন্ময়ের চেহারা দেখেছিস? তন্ময়ের গালের চড়ের দাগ ছিল। এরপর আমাদের ঘটনাটা দেখ। ভাইয়া জানলো আমাদের কেউ না কেউ বিরক্ত করে। ভাবছিলাম ভাইয়া হয়তো বুঝিয়ে ঠিক করে দিবে, কিন্তু দেখ মাদ্রাসার ভিতরে অস্ত্র হাতে দাঁড়িয়ে দুর্জয়কে মারল। ভাইয়ার চোখে মুখে হিংস্রতার ছাপ ছিল। যদি মাদ্রাসা না হতো হয়তো ওদের মেরেই ফেলতো। কিন্তু উনি যা করছে সেটা তো সঠিক, তাই না? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ভাইয়া যদি কিছু হয়? ভাইয়া যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন মা কোনো রাত ঘুমায়নি। তিনি প্রতি রাতে ভাইয়ার জন্য কেঁদেছে, বাবাও কেঁদেছে, আমিও কেঁদেছি। তখন বিষয়টা ছিল অন্য রকম, আর এখন অন্য। ভাইয়া ফিরে এসেছে, এখন যদি মরে যায়? বাজে কথা বলিস না তো। নিলয়, নীলা, তাকা ওদিকে। ফাহি থামল। সুপারি গাছের ডালের বেড়া ফাঁক করে নিলয় বাড়ি প্রবেশ করে। হাতে চানাচুরের প্যাকেট, সেটা খেতে খেতে ভিতরে আসলো। হেনা নিলয়কে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ফারজুক সাহেব পায়চারি বাদ দিয়ে ধাপ করে বারান্দার ওপরে বসে পড়ে। নিলয় দৌড়ে আসে তার ভাইয়ার কাছে। হেনা বলে, তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে, আমার আবার কি হবে? হারুন তোকে কিছু করেনি? ও মা, তুমি কি চাইছিলে কিছু করুক? হয়েছে, চুপ থাক, ভিতরে আয়। কিরে, তোরা কাঁদছিলি নাকি? হ্যাঁ। ভাইও কেঁদেছে নাকি? হুম। ওরে বাপরে, কি ভালোবাসা! সরো ফাজিল। নিলয়কে নিয়ে ভেতরে আসলো ওরা। নিলয় কিছু সময় পর ফাহির কাছে আসে। ফাহির মাথায় কাপড়, মুখটা আরও ওড়না দিয়ে ঢেকে নেয়। নিলয় ফাহিকে বলে, শুনলাম তুমি নাকি কাঁদছিলে, কেন? কই, কখন? ও আচ্ছা, একটা হেল্প করবা? কি হেল্প? আসার সময় সামনে পাড়াতে একটা মেয়েকে দেখলাম, দেখতে অনেক সুন্দরী। মেয়েটার বাড়ির সামনে একটা বড় তেঁতুল গাছ আছে। মেয়েটাকে খোঁজ এনে দিবা আর তাকে পটিয়ে দিবা, ওকে? কি, তুমি তারিনের কথা বলছো? আমাকে তুমি করে বললা? যাক, শুনতে ভালো লাগছে। তাহলে মেয়েটার নাম তারিন? ও মনে পড়েছে, আমাদের সাথে সে আগে মাঝে ঘুরতে ঘুরতে যেতে চাইতো। যাক ভালো, পটাতে সহজ হবে। তোমার মরাই ভালো ছিল, শয়তান ছেলে। যাও, সামনে আসবে না। তারিন কিনে দেবো, নিয়ে শুয়ে থেকো। আরে না আনতে পারলে তুমি আসিও। তোমারে নিয়ে একটু চুপ বেয়াদব, সরেন তো সামনে থেকে। ফাহি রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। নিলয় হাসতে থাকে। নিলয় এসব ভালো মতোই লক্ষ্য করে। এরপর নিলয় শিহাবদের বাড়িতে এসেছে। আজকে শিহাবের বিয়েটা রাতেই হবে। নিলয় সারাদিন শিহাবদের বাড়িতে। এখন সন্ধ্যার কাছাকাছি সময়। নিলয় পাঞ্জাবি পরে রুমের বাহিরে আসলো। শিহাবদের বাড়িতে যাবে। নীলার যাওয়া নিষেধ, কারণ ফারজুক বারণ করে দিয়েছে যেন নিলয়ের সাথে নীলা না যায়। ফারজুকের ধারণা নীলা যদি সেখানে যায় নিলয়ের সাথে তাহলে খারাপ কিছু ঘটবে, কারণ ওটা বিয়েবাড়িতে অনেক কিছুই হবে। তাই নিলয়ের সাথে নীলাকে পাঠাবে না, কিন্তু ফাহি যাবে নিলয়ের সাথে। নীলাই এইটার ব্যবস্থা করেছে। নিলয় বাড়ি থেকে বের হলো। হঠাৎ কে যেন ওর পেছনে এসে দাঁড়িয়ে আছে। নিলয় ঘুরে তাকায়। স্টাইলিশ অ্যাশ কালারের বোরখা পরে ফাহি দাঁড়িয়ে আছে। আজকে মুখটা দেখা যাচ্ছে ওর। ফাহির দিকে হাঁ করে তাকিয়ে থাকে নিলয়। ফাহি বলে, কি দেখেন? হ্যাঁ, কি দেখেন? না কিছু না, চলো যাই। নিলয়, ফাহি কিন্তু তোর দায়িত্বে আছে, সাবধানে রাখবি, ঝামেলা করবি না কোনো। চিন্তা করো না, সে তো আমার বোন না। তাহলে কি? তোর মাথা।
ফাহি আর নিলয় একসাথে শিহাবদের বাড়িতে আসে। বরযাত্রী যাবে ওরা, গাড়ির কাছে আসলো সবাই। নিলয় যাবে শিহাবের গাড়িতে। এমন সময় তারিন মেয়েটা আসলো, নিলয় ওর দিকে তাকিয়ে আছে। তারিন শাড়ি পরেছে, নিলয় সেই দিকে তাকিয়ে আছে। এটা ফাহি টের পায়। ফাহি দ্রুত নিলয়ের কাছে আসলো, নিলয়ের পাশে দাঁড়িয়ে বলল, তারিনীর দিকে তাকিয়ে কি দেখেন? মেয়েটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। যাও তো, আমার হয়ে কথা বলো। মেয়েটার বয়ফ্রেন্ড আছে। কতবার ওরা ঘুরতে যায়, এখানে সেখানে ডেট করে বেড়ায়। ভালো না মেয়েটা, সব ছেলেদের সাথেই খাতির। দেখছো না ছেলেরা গিয়ে কথা বলছে ওর সাথে। তাতে কি, আমার তো তাকে ভালো লেগেছে। আপনি কি পাগল? কথা বোঝেন না? কেন নিজের খারাপ চান? এদিকে আমি কখনো কোনো ছেলের সাথে ঠিকঠাক মতো কথাই বলি না, অথচ আমাকে পাত্তাই দেয় না কেউ। থাকেন আপনি, এসব ঢং দেখার আমার সময় নেই। ফাহি চলে যায় সেখান থেকে। নিলয় গিয়ে শিহাবের গাড়িতে বসলো। 6টা গাড়ি, 3 গ্রাম পরেই বিয়েটা হচ্ছে। ঘণ্টাখানিকের ভিতরে সবাই বিয়ে বাড়িতে চলে আসে। নিলয় গাড়ি থেকে নামে, বাড়ির ভিতরে আসলো সে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে নিলয়কে ডাক দেয়। নিলয় ঘুরে তাকাতে দেখতে পায় তারিন দাঁড়িয়ে আছে। তারিনকে দেখেই নিলয় মুচকি হাসলো। তারিন এগিয়ে এসে নিলয়ের দিকে, আপনি নিলয় ভাই না? হুম আমাকে চিনেছেন? আমি তারিন। চিনতে পেরেছি। তুমি অনেক বড় হয়ে গেছো, সাথে সুন্দরীও। কি যে বলেন না। এই নিলয়, এদিকে শোনো, আমার হাতটা ধরো তো। আমি ভিড়ের ভিতরে চিপকে যাচ্ছি। নিলয় ঘুরে তাকায়। ফাহি হাত বাড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। নিলয় অবাক হয়, মেয়েটা তো দেখি বজ্জাত খুব। তারিনের সাথে কথা বলছে দেখে নিলয়কে ফাহি এভাবেই ডাকে। তারিন নিলয়কে বলে, ওটা ভাই না? বিয়ে তো কেউ বোরকা পরে আসে, আপনার গার্লফ্রেন্ড নাকি? নিলয় বেশি কথা না বলে দ্রুত ফাহির কাছে চলে যায়। ফাহির হাত ধরে নিলয় সেখান থেকে দূরে আসে। ফাহি টেরা চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় বলে, কি সমস্যা? মেয়েটা নিচ থেকে কথা বলছিল, দিলা তো সব বাজ দিয়ে। আমি কি করলাম? কি করলা না আবার? সে জিজ্ঞাসা করে তুমি আমার গার্লফ্রেন্ড কিনা। তো আমি কি করব? ফাজিল কোথাকার। চুপ, যদি দেখেছি ওর সাথে কথা বলছেন, আপনার খবর আছে। নিলয় আর কিছু বলল না। এভাবে বেশ কিছু সময় চলে যায়। ফাহি সব সময় নিলয়ের সাথে সাথে থেকেছে। আর তারিন অবশ্য কয়েকবার ডেকেছে নিলয়কে, কিন্তু ফাহি গেছে তার কাছে। নিলয় তো এটাই চেয়েছিল, ফাহি তাকে ভালোবাসে কিনা নিলয় এটা দেখার জন্যই এমন করেছে। রাত 11টার দিকে বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। সবাই গাড়িতে উঠে বসলো। এবার ফাহির সাথে নিলয় বসেছে, সবাই এক গাড়িতে গেছে। ফাহির বেশ ঘুম পাচ্ছে, সে নিলয়ের কাঁধে মাথা রাখে। নিলয় ফাহির দিকে তাকায়, মেয়েটাকে বোরখা দিয়ে বেশি সুন্দর লাগে। নিলয় এক হাত দিয়ে ফাহির মাথা ধরে রাখে, যেন কাঁধ থেকে না সরে যায়। ফাহির সেটা বুঝতে পেরে নিলয়ের হাতের ফাঁক দিয়ে নিলয়ের এক হাত জড়িয়ে ধরে। নিলয় ফিসফিস করে বলে, এসব কি হচ্ছে? সবাই যদি দেখে কি ভাববে? কেউ দেখবে না, সবাই ক্লান্ত এখন, আর গাড়ির ভিতরেও অন্ধকার। তো মানুষের কি চোখ নেই? অন্ধকারে দেখবে না কিছু? দেখবে না। সত্যি দেখবে না তো? না, দেখবে না। আর দেখলে দেখুক, বলবো আমাদের বিয়ে ঠিকঠাক। ফাহি কথাটা শেষ করতেই নিলয় ফাহির গালে চুমু দেয়। ফাহি অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। সে কেঁপে ওঠে, আরও শক্ত করে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় আর ফাহির দিকে তাকায় না। ফাহিও নিলয়ের গালে চুমু দেয়। দুজনে মুচকি হাসছে। তলে তলে এদের মনে এটাই ছিল। শিহাবদের বাড়িতে আসলো গাড়ি, জোরে মিউজিক বাজছে। সবাই গাড়ি থেকে নামলো। নিলয় আর ফাহি শিহাবের সাথে দেখা করে বাড়ির দিকে রওনা দেয়। 10 মিনিট হাঁটতে হবে। নিলয় হাঁটছে। মাটির রাস্তায় রাত 12টার সময় কেউ নেই। ফাহি দৌড়ে এসে নিলয়ের হাত ধরল। নিলয় বলে, কি হয়েছে? আস্তে হাঁটো না, এত জোরে হাঁটো কেন? মানুষজন দেখলে কি মনে করবে? হাত ছাড়ো। আমাকে দেখে রাখতে বলেছিল বড় মা। হ্যাঁ দেখেছি তো, চুপচাপ বাড়িতে চলো এখন। নিলয় আর ফাহি কথা বলতে বলতে বাড়ির কাছে আসে। দুজনে বাড়ির সামনে থেকে কিছুটা দূরে দাঁড়ায়। ফাহি নিলয়ের হাত ধরে রেখেছে। নিলয় বলে, আমাদের বিষয়ে এখন কাউকে কিছু বলার দরকার নেই। আচ্ছা, বলবো না। চলো বাড়িতে।
নিলয় পুরো কথাটা শেষ করতে পারে না, এমন সময় জোরে একটি ব্লাস্ট হয়। নিলয় আর ফাহির ছিটকে পড়ে দূরে। ফাহি তখনও নিলয়ের হাত ধরে আছে। ফাহির সারা গায়ে কালো ধোঁয়া এসে লাগে। নিলয়ের চোখে মুখেও একই অবস্থা। দূরে ছিটকে পড়তেই দুজনের মাথা কিছুটা ফাটছে। নিলয় উঠে বসে ফাহিকে বলে, ঠিক আছে তুমি? নিলয়, ওদিকে। ফাহি হাত উঁচু করে সামনের দিকে তাকাতে বলে। ওরা দুজন দেখে ওদের দুটো বাড়ি আর নেই। ব্লাস্টে আগুন জ্বলছে দাও দাও করে। বোম ব্লাস্টে দুইটা বাড়ি উড়ে গেছে। নিলয় স্তব্ধ হয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। ফাহির হাত ছেড়ে দেয় সে। নিলয়ের মা বাবা বোন বাড়িতেই ছিল। ফাহির মা বাবাও বাড়িতে ছিল। তার মানে বোম ব্লাস্টে দুই পরিবারে নিলয় আর ফাহি বাদে সবাই মরে গেছে। নিলয় ফাহির হাত ছেড়ে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কতগুলো হাত নিলয়কে পেছন থেকে টেনে ধরে। শিহাব দৌড়ে এসেছে। ওর গায়ে এখনও বিয়ের পাঞ্জাবি। নিলয়কে ওরা সবাই শক্ত করে ধরে। নিলয় বলে, নীলা, মা বাবা ছাড়ো আমাকে। নিলয়, ভিতরে আগুন, যাস না। যেভাবে ব্লাস্ট হয়েছে, বাড়ির ভিতরে থাকা সবাই এতক্ষণে হয়তো। ছাড় আমাকে, ওরা বেঁচে আছে, ওদেরকে বের করতে হবে। নিলয়, অনেক আগুন, মরে যাবি তুই। আমি বেঁচে থেকে কি করব? নিলয়কে সবাই ধরে রাখে। ওদিকে ফাহি জ্ঞান হারিয়েছে। কয়েক মিনিটের ভিতরে দুইটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের অনেকে পানি নিয়ে নেভানোর চেষ্টা করেও কাজ হয়নি। সকাল হয়েছে। ফাহি নিলয় রাস্তার পাশে বসে আছে, সাথে শিহাব আরও কয়েকজন বসা। গ্রামের মেম্বার হারুনও এসেছে দেখতে। সকাল 7টা বাজে। হঠাৎ গ্রামে কতগুলো গাড়ি প্রবেশ করলো। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বোম স্পেশালিস্ট টিম, দমকল বাহিনী, আনসার বাহিনী। পুরো গ্রাম বাড়ির ধুলো আর হর্নে থেমে যায়। পুরো গ্রাম যেন সাত সকালে কারাপ্টেড এরিয়া হিসাবে গণ্য করা হয়। কেউ গ্রাম থেকে বাহিরে যেতে পারবে না। প্রতিটা রাস্তার মোড়ে সেনাবাহিনীর গার্ড বসানো হয়েছে। গাড়ি থেকে বড় বড় অফিসার নামলো একদম কর্মী বাড়ির ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করার জন্য। নিলয়ের পাশে এসে অর্ক দাঁড়ায়। অর্ক স্যালিউট দিয়ে বলে, নিলয় স্যার, আপনার ফোন হ্যাক হয়েছিল। আমি জানতে পেরেছি মাঝরাতে, তখন বোম ব্লাস্টের খবর জেনেছি। শুধু আপনার ফোন নয়, আপনার বাড়িতে থাকা সবার ফোন হ্যাক করে বোমা ব্লাস্ট করা হয়েছে। প্রাথমিক ধারণা সেটাই বলছে। নিলয়কে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই ঘিরে রেখেছে। সবাই নিলয়কে স্যালিউট করছে। নিলয় কারো দিকেই তাকাচ্ছে না। নিলয় চুপচাপ মাথা নিচু করে বসা। চোখ দিয়ে এখন কোনো পানি বের হচ্ছে না। হঠাৎ করে কে বা কারা তার বাড়িতে বোম ব্লাস্ট করলো? গ্রামের মানুষ নিলয়ের ক্ষমতা দেখে অবাক হয়ে গেছে। সামান্য একজন ছেলে, অথচ গ্রামে তার জন্য এত এত বাহিনী। নিলয় যেন কোনো একজন বড় ব্যক্তি হবে। তারপর 10 জনের একটা টিম দুই বাড়ির ভিতরে প্রবেশ করে। নিলয় এখনও কারোর সাথে কথা বলেনি। সে চুপচাপ মাটিতে বসে আছে। চোখে যেন নিলয়ের পানি নেই, তবে চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। বেশ কিছু সময় খোঁজার পর নিলয়ের বাড়ি থেকে একজনের লাশ বের করে আনে। আধা পোড়া লাশ। সেটা নীলার লাশ। নিলয় দৌড়ে যায় সেদিকে। নীলার বুক অবধি পুড়েছে। এক পায়ে ওর নূপুর ছিল। পা দেখেই বোঝা যায় এটা নীলার লাশ। নিলয় তার বোনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের পানি যেন নিলয়ের শুকিয়ে গেছে, বেরই হচ্ছে না। আরও কিছু সময় পর ফাহির মা বাবার লাশ একসাথে বের করা হয়। ফাহি আরও যেন পাগল হয়ে যায়। ওদের লাশ দেখে ফাহি আবারও জ্ঞান হারায়। একটু পর হেনার লাশ বের করে আনে দুজন। নিলয় হেনার কাছে যায়। হেনার মুখের দিকে তাকিয়ে থাকে। নিলয় তার মায়ের হাত ধরল। সবাই এসে নিলয়কে সামলাতে থাকে। আরও বেশ কিছু সময় খোঁজ চলল। ফারজুকের লাশ পাওয়া গেছে জায়নামাজের সাথে সাথে কোরআন শরীফও আছে। লাশটা সেইভাবে পড়েনি, তবে মারা গিয়েছেন তিনি। কোরআন শরীফটা একদম অক্ষত অবস্থাতেই আছে। নিলয়ের সামনে তার পরিবারের 3 জনের লাশ আনা হলো। নিলয় লাশগুলোর দিকে তাকিয়ে থাকে। তারপর ওর মা বাবার হাত ধরে হঠাৎ করে জোরে চিৎকার করে ওঠে নিলয়। চিৎকার করতে করতে নিলয় বলে, মা বাবা, তোমরা আমাকে মাফ করে দাও। আমি তোমাদের পাশে থাকতে পারিনি। তোমাদেরকে আমার জন্য মরতে হলো। তোমরা জানতে পারলে তোমাদের ছেলে কি করে? তোমাদের ছেলে বাংলাদেশের সবার উপরে সেনাপ্রধান। তোমার ছেলের কথায় গোটা দেশে সেনাবাহিনী চলে, সব ফোর্স চলে। তোমরা জানতে পারলে না কিছুই। আমি যেদিন বাড়ি থেকে চলে যাই, সেদিন ইচ্ছে ছিল বড় কিছু করে তবেই ফিরব। লাস্ট মিশনে আমি পদক পাই। প্রমোশন হিসেবে আমাকে গোটা দেশের সেনা প্রধান বানানো হয়, আর সাথে ছুটিও দেয় 4 মাসের। আমি সেই জন্য এসেছিলাম মা বাবা। তোমাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম,
কিন্তু কিছু হলো না। আমি বুঝতে পেরেছি তোমাদেরকে কে মেরেছে। কসম মা, বাবা, বোন, আমি ওদের সব কটাকে মেরে ফেলবো। বাবা, তুমি জানতে পারোনি আমাকে কেন বাড়ি থেকে তুমি বের করে দিয়েছিলে? আমি কিছু করিনি বাবা। তন্ময় আর রাহির সম্পর্ক ছিল। রাইকে প্রেগনেন্ট করে তন্ময় তাকে ছেড়ে দিয়েছিল। রাই সুইসাইড করতে যায়। আমি দেখি তাকে বাঁচানোর জন্য আমি বাগানের ভিতরে যাই। তাকে যখন জড়িয়ে ধরি গাছের সাথে দড়ি লাগানোর সময়, তখন তন্ময় সেসব ছবি তুলে। রাহি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলছিল, নিলয়, আমাকে ছেড়ে দে, আমি আর বাঁচতে চাই না। আমার পেটে বাচ্চা তন্ময়ের। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন থেকে তন্ময়ের সাথে আমার সম্পর্ক। সে আমাকে ভালোবাসার কথা বলে নানা জায়গাতে ঘুরতে নিয়ে যেত। আমি যেতাম আর সে তখন আমার কাছে আসতো। আমি বাধা দিতাম, সে ইমোশনালি ব্ল্যাকমেল করত। আমি রাজি হতাম। তারপর আমি এখন প্রেগনেন্ট। সে আমাকে বিয়ে করতে রাজি হয় না। আমি কি করব? আমার এখন মরতে হবে। আমার বাঁচার কোনো অধিকার নেই। আমি রাইকে জড়িয়ে রাখি। সবকিছু তন্ময় ছবি তুলে গ্রামের কয়েকজনকে ডেকে নিয়ে সেসব দেখায়। সবাই সেগুলো দেখে ভাবে আমার সাথে রাহির সম্পর্ক। আমার জন্য রাহি এই অবস্থা। রাতে বাগানে আমি আর সে খারাপ কাজ করছিলাম। সবাই যখন আমার নামে এসব বলতে থাকে, তোমরা সবাই সেগুলো বিশ্বাস করলে। রাহি এতবার বলেছিল নিলয় নির্দোষ, কিন্তু তন্ময় সবকিছু এমনভাবে দেখিয়েছিল, ছড়িয়েছিল যেন তন্ময় সব জানে, আর তোমরা সবাই সেসব বিশ্বাস করে নিয়েছিলে। বিচারে আমার শাস্তি হয়েছিল রাহিকে বিয়ে করার, কিন্তু রাহি জানিয়ে দেয় সে আমাকে বিয়ে করবে না, দরকার হলে সে মরে যাবে, তবুও আমাকে না। তারপর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে। বাবা, চলে গিয়েছিলাম। এরপর অনেক কিছু ঘটে। আমি সেনাবাহিনীতে জয়েন্টের জন্য অনেক পরিশ্রম করি। ভাগ্য জুড়ে কিংবা মায়ের দোয়াতে উপরালায় চাই আমি চাকরিটা পেয়ে যাই। 5 বছর বহু মিশন কমপ্লিট করে আমি এই পদে আসছি, কিন্তু বাবা, তোমাদেরকে সাথে রাখতে পারলাম না। আমি খুব লজ্জিত। আমাকে দয়া করে মাফ করে দিও। কিন্তু তোমাদের যারা এই অবস্থা করেছে তাদের সবাইকে আমি মেরে ফেলবো। অর্ক, তন্ময়, হারুন, ওদের সব কটাকে তুলে নিয়ে আসো। আমি ওদের মেরে ফেলবো। নিলয়ের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। গ্রামের সবাই জানে নিলয়ের শত্রুতা ছিল তন্ময় আর হারুনের সাথে। ওরা দুজন কোথায়? লাস্ট ফরেনসিকের পরীক্ষা শেষে বিকাল 5 জনে জানাজা পড়ানো হয়। নিলয় কবরের পাশে বসে থাকে। নিলয়ের চোখ দিয়ে নীরব কান্না ঝরে পড়ছে, তবে সে চুপচাপ। বোমা ব্লাস্টের ওদের সবার মৃত্যু হয়েছে, আপাতত এটাই জানা গিয়েছে। নিলয় রেলিং ধরে বলে, ভালো থেকো তোমরা। জানি না তোমাদের কবরে কি হচ্ছে, তবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই তোমাদের যেন জান্নাত নসিব করে। নিলয় ফিরে আসে বাড়িতে। সারাদিনে নিলয়ের ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে নতুন একটি বাড়ি বানিয়েও ফেলেছে সেনাবাহিনীর ছেলেরা। সেনা প্রধানের কাজ বলে কথা, 30 জন সেনাবাহিনী 2 রুমের টিন শেটের বাড়ি বানিয়ে ফেলেছে পুরো একদিনে। গ্রামের মানুষ শুধু হাঁ করে তাকিয়ে দেখছে ওদের কাজ। একদিকে ওরই বাহিনীর ছেলেরা কবর খুঁড়ছে, বাড়ির কাজও করছে। নিলয় নিজেই 5 জনের জানাজার নামাজ পড়িয়েছে। দাফন শেষ করতে করতে প্রায় রাত। এরই ভিতরে বাড়িও কমপ্লিট। নিলয় বাড়িতে এসে বসেছে। ঘরের ভিতর ফাহিয়ার রাহি কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। গ্রামের কিছু মহিলারা 2 বোনকে সান্ত্বনা দিলেও সেটা কি আর সহ্য হয়? নিলয় খুঁটিতে হেলান দিয়ে বসে আছে, মাথায় টুপি। এশার নামাজ শেষ করে তার পরিবারের জন্য সবাইকে দোয়া করতে বলেছে নিলয়। হঠাৎ তর্ক আসে সেখানে। স্যার, তন্ময় আর হারুনকে আটকে রেখেছি। ওদের পাওয়া গেছে হারুনের মাঝের ঘেরাও যে বাড়িটা আছে সেখানে, ওখানে আটকে রেখেছি। নিলয় মাথা থেকে টুপি খুলল, বসা থেকে উঠে দাঁড়ায় সে। সারাদিনে নিলয় মাত্র একবার খেয়েছে, সেটা শিহাবি খাইয়ে দিয়েছিল। নিলয় উঠে দাঁড়িয়ে অর্ককে বলে, চলো সেখানে, স্পেশাল যে স্টিক আছে সেটা এনে দাও। ওকে স্যার। কিন্তু স্যার, মাথায় আসছে না ওরা কিভাবে হ্যাক করলো আপনাদের ফোন। নিশ্চয়ই ওদের কোনো বড় হ্যাকার আছে, ওদের থেকেই জানা যাবে। নিলয় সেখান থেকে যাবার জন্য পা বাড়ায়। শিহাব নিলয়ের হাত টেনে ধরল। শিহাব এখন জানে নিলয় কী করে। শিহাব বুঝে গিয়েছে হারুন আর তন্ময় মরলে কেউ খোঁজও করবে না। শিহাব হাত ধরে নিলয়কে বলে, নিলয়, যা করবি একটু ভেবে করিস। তোর জন্য এখন চিন্তা হয়। আমি জানি এখন তোর মাথায় কি চলছে, তবুও তোর জন্য ভয় করছে। সাবধানে করিস যা করবি।
তুই বাড়িতে যা, নতুন বিয়ে করেছিস। আমার জন্য তোর আনন্দগুলো নষ্ট হলো, চিন্তা করিস না। যা, ভাবির সাথে সময় কাটা। বউ তো চলে যাচ্ছে না, তুই আমার বন্ধু, আমার ভাই, দুজনে একসাথে কত কি করেছি। সেই নেংটু থাকতে তোর জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না। আমি আছি এখানে, এদিকটা আমি সামলাচ্ছি। একটা মিলাদের ব্যবস্থা করেছি কালকে। থাক তবে, আমি গেলাম। অর্ক স্টিক দাও। নিলয় কথাটা বলেই বাইরে আসে। নিলয় বাইকে বসলে অর্ক বাইক চালাতে শুরু করে। পেছনে 5 গাড়ি সেনাবাহিনী। নিলয় যা করবে তাই এখন। মিশনটা এখন নিলয়ের নিজের। নিলয় সোজা চলে আসে সেই বাড়ির কাছে। সেখানে 4 জন সেনাবাহিনী পাহারা দিচ্ছে। নিলয় যেতেই ওরা দরজা খুলে দেয়। নিলয় ভেতরে প্রবেশ করে, পিছনে আরও 4-5 জন বড় অফিসারও প্রবেশ করে। নিলয়ের হাতে ছিল স্টিক, সেটা দিয়েই সোজা বাড়িয়ে দেয় তন্ময় আর হারুনকে। চেয়ারম্যান আর পুলিশ কেউ আজকে বাঁচবে না যেন। হাজারখানিক চেয়ারম্যানের লোক সবাই ভয়ে পালিয়েছে নিলয়ের ক্ষমতা দেখে। হারুনের পাশে যেন কেউ নেই। নিলয় ওদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। ওদের গা ফেটে রক্ত বের হচ্ছে, রক্তে 2 জন মাখামাখি। নিলয় বসলো ওদের সামনে, হাঁপাচ্ছে সে। হারুন আর তন্ময় ব্যথা আর যন্ত্রণায় চিৎকার করছে। দুজনের গাল থেকে লাল সহ রক্ত বের হচ্ছে। নিলয় কিছু সময় জিরিয়ে নিয়ে বলল, কেন করলি তোরা এমন? আমার পরিবারকে সবাইকে মেরে ফেললি। আমার সাথে তোদের ঝামেলা, আমার সাথে যা ইচ্ছে করতি, কিন্তু তোরা কেন করলি আমার পরিবারের সাথে? তাদের দোষ কি? তারা তোদের কি ক্ষতি করেছিল? কেন মারলি তোরা? আমি তো তোদের পরিবারের কাউকে মেরে ফেলিনি। হারুনের ছেলেকে তো মেরে ফেলিনি, আহত করেছি, কিন্তু সে মরেনি। আর তন্ময়, তোর বাড়িতে একটা স্ত্রী আর সন্তান আছে, কই? তোর জন্য তো তাদেরকে আমি কিছু বলিনি। তাহলে কেন তোরা আমার বাবা মায়ের সাথে এমন করলি? জলদি জলদি অ্যান্সার দিবি, না হলে পরের দিন গ্রামে আরো 2 জন জানাজ পড়তে হবে, আর সেটা হবে তোদের জন্য। 10 সেকেন্ড ভাবতে সময় দিলাম। নিলয় কথাগুলো শেষ করতেই ওরা 2 জন নিলয়ের পা জড়িয়ে ধরে। পা জড়িয়ে ধরেই তন্ময় বলে, ভাই, বিশ্বাস করো, আমি তোর পরিবারকে মারিনি। বোম ব্লাস্ট আমি করিনি। কসম করে বলছি, আমরা এসব জানিও না। কখন কি হয়েছে লোকমুখেই শুনেছি, আমরা করিনি। হ্যাঁ নিলয়, আমি করিনি। আমি শুধু জানতে চেয়েছি তুমি কে বা তুমি কি করো, কেন তোমাকে বড় বড় লোকেরা চেনে, এটা জানার উদ্দেশ্য ছিল। বিশ্বাস করো, আমরা মারিনি। আমাদেরকে মেরো না, আমরা খারাপ মেনে নিচ্ছি, কিন্তু কখনো সত্য বলেছি আমরা কিছু করিনি। আমাদের ছেড়ে দাও। তোরা করিসনি, তাহলে কে মেরেছি? তোদের লোক, তাই না? সবটা আমাকে বল। তোমার পায়ে পড়ে বিশ্বাস করো, আমরা কিছু করিনি, আমরা জানি না। নিলয় আবারও মারতে যাবে, তখনই অর্ক পাশ থেকে বলে, স্যার, হ্যাক হয়েছিল ফোন। ধারণা করা হচ্ছে হ্যাকের মাধ্যমে ফোনে বোমার কোড পাঠানো হয়েছিল। ঘর বানানোর সময় নীলা আর আঙ্কেলের ফোন খুঁজে পাওয়া গেছে, যদিও ফোনের অবস্থা খারাপ। তাহলে করেছেটা কি? এমন সময় পকেটে থাকা নিলয়ের ফোন বেজে উঠল। পকেট থেকে সে ফোন বের করে, কিন্তু নাম্বারটা যেন অফিসিয়াল নাম্বার থেকে কল। 6টা1 নাম্বারটি। নিলয় প্রথমে কেটে দেয়, অফিসের কল ভেবে। পরক্ষণে আবারও কল আসে। নিলয় আবারও কল কেটে দেয়। আবারও কল আসে সেম নাম্বার থেকে। নিলয় এবার রিসিভ করে। রিসিভ করতেই ওপাশ থেকে শোনা যায়, দুনিয়াতে সবচাইতে ভয়ঙ্কর 2 জন ব্যক্তি আছে। 1 নম্বর হলো আল্লাহর বিরোধী শয়তান ইবলিশ, আর দ্বিতীয় জন হলো হ্যাকার। হ্যাকারকে ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাকারকে অনুভব করা যায়। শয়তান যেমন খারাপ কাজে পাঠাতে মানুষকে মন্ত্রণা দেয়, তেমনি হ্যাকার সেই খারাপ কাজটা করতেই এগিয়ে যায়। নিলয় প্রথমে বুঝতে পারেনি কে কথা বলছে আর কি কথা বলছে। নিলয় চুপচাপ শুনতে থাকে। হঠাৎ আবার ওপাশ থেকে সে বলে, ভুল লোকে পিটাচ্ছ সেনাপ্রধান। ওরা তো এই গেমসে জাস্ট 2টো ন্যূনতম পিঁপড়া। পিঁপড়াকে মেরে কি হবে? আসো অ্যানাকন্ডাকে মারো। তোমার অপেক্ষাতে অ্যানাকন্ডা ডাকে ক্ষুধার্ত হয়ে আছে। কে তুই? আর এটা কোন নাম্বার? বললামই তো, আমি মিস্টার অ্যানাকন্ডা, তোমার খুব পরিচিত একজন। নাম কি তোর? আসল নাম বল। আহা, এত উতলা কেন তুমি? যাও যাও, বাড়িতে যাও। ওদের 2 জনকে মেরে কোনো লাভ নেই। ওরা আসলেই জানে না তারা কি করেছে। শোনো সেনাপ্রধান, ভেবেছিলাম তুমি মরে যাবে, কিন্তু তোমার ভাগ্য কি বিশাল। আল্লাহ তোমার হায়াত লিখে রেখেছে বেশি।
আমি আর কিভাবে তোমাকে মারতে পারিনি? তবে জাস্ট কয়েক সেকেন্ড যদি লেট হতো তাহলে তুমিও বোম। রাত 12টার পরে তোমার বোনের সিমে কল আসে, তার বয়ফ্রেন্ড কল দেয়, আর রিসিভ করতেই ব্লাস্ট হয়। সারাদিন ফোনে কল অফ করে দিয়েছিলাম। আমি জানতাম তুমি কখন ফিরবে বাড়িতে, এই জন্য কল অন করে দিই, আর সে সময় কল আসে। আমার মিশন সেখানেই লস্ট হয়। তবে তুমি যেহেতু বেঁচে আছো, তাহলে তোমার সাথে নতুন গেমস খেলা শুরু হবে। চলে আসো ঢাকাতে। গ্রামে আর কতদিন থাকবে? এত ছুটি কাটাতে হবে না। এই গেমসের তোমার প্রথম লেভেলটি হলো কিভাবে আমি বোম সেট আপ করেছি সেটা খুঁজে বের করা। আগে সেই লেভেল পার করো, তখন বুঝতে পারবে পরের লেভেল কি। শেষ লেভেল হলো আমি কে সেটা খুঁজে বের করা। এখনই যদি এটা করো তাহলে কখনোই সেটা খুঁজে পাবে না। তোমার সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। আর ইউ রেডি? কথাগুলো শেষ করতেই ফোনটা টুট টুট করে কেটে যায়। নিলয় ফোনটা হাতের সামনে ধরল। নিলয়ের ফোনটাও হ্যাক হয়েছে। অর্ককে দেয় নিলয় ফোনটা। অর্ক বলে, আমার ফোনের হ্যাক ঠিক করে দিতে পারবে? এটা সামান্য কাজ, অবশ্যই পারবো। আচ্ছা চলো এখান থেকে। কিন্তু ওদেরকে কি করবেন? তোরা চলে যা, তোদেরকে যেন আমার সামনে না দেখি। ওরা কিছু করেনি, ছেড়ে দিলাম তোদেরকে। নিলয় কথাটা বলে বের হয়ে আসে রুম থেকে। হারুন আর তন্ময় ফ্লোরে শুয়ে কাঁদতে থাকে। তন্ময় বলে, আপনার জন্য সব হয়েছে। বলেছিলাম পাপ বেশি দিন অতিবাহিত হয় না, সেটা একবার না একবার দিন সামনে এসে তার ফল ভোগ করা লাগবেই। আর কখনো খারাপ কাজ করব না। যদি আজ মরেই যেতাম কি হতো? চলো হাসপাতালে যাই। ওরা দুজনও রুম থেকে বের হয়। তারপর নিলয় বাড়িতে বসে আছে। 5 জনের একটি টিম বানিয়েছে নিলয়, অর্ক, রাফাত, শুভ্র আর মিহান। অর্ক বলে, 12টার মধ্যেই বোমাটা সেট করা ছিল বাড়িতে, তবে সেটা আপনাদের বাড়ির ফোন কলের দ্বারাই সেট করা রাখা ছিল। কল রিসিভের মাধ্যমে সেটা ব্লাস্ট হয়। যে করেছে সে একজন দক্ষ হ্যাকার। আপনার শত্রুতা কাদের সাথে? আপনার ক্যারিয়ারের মিশন ছিল কি নিয়ে? সেখান থেকেই শত্রুতা তৈরি হয়েছে। তাহলে আমাদের আগে সেই মিশনগুলো নিয়ে আবার ঘাটাঘাটি করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে লাস্ট মিশন কমপ্লিট করলাম সেটার থেকে এমন হয়েছে। আমি প্রথম 1 সপ্তাহে হুমকির চিঠি পেয়েছিলাম। মিশনটা কি ছিল? সেটা তো অনেক বড় কিছু মিশনটা ছিল, অনেক জঘন্য একজনের বিরুদ্ধে, কিন্তু তাকে তো মেরে ফেলেছিলাম। আমার মনে আছে আমি গুনে গুনে তার বুকে 4টি গুলি করেছিলাম। তাহলে আর কে আছে যে আমার সাথে গেমস খেলছে? নিলয়ের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। ঘটনাটা এখন অন্যদিকে চলে যাচ্ছে। তারপর নিলয় চুপচাপ বসে আছে। সবাই নিলয়ের দিকেই তাকিয়ে। নিলয় সবার দিকে একবার তাকিয়ে বলে, শেষবার আমাকে হেড অফিস থেকে মিশন পাঠানো হয়। মিশনে আমরা ছিলাম 10 জন। সেই মিশনে 9 জন মারা যায়, আমি বেঁচে আছি। এখন আমি সেই অফিসার হেড হয়ে গিয়েছি, কিন্তু মিশনটা ছিল অনেক জটিল। নিলয় কথা বলতে থাকে। নিলয় 2 বছর আগের কথাগুলো মনে পড়ে, অতীতে যা ঘটে। নিলয় মাথা উঁচু করে যখন পানি খেতে যাবে ঠিক তখনই একটা ফুটবল এসে নিলয়ের মাথায় লাগে, আর নিলয়ের হাত থেকে পানির বোতল পড়ে যায়। নিলয়ের চোখ থেকে চশমাও খুলে যায়। চশমাটা তুলে গেঞ্জির কাপড়ে মুছে নিয়ে চোখে পড়ে নিল। হঠাৎ শুনতে পায়, এই ছেলে, বলটা দাও। নিলয় সামনে তাকায়। একটা জার্সি পরা ছেলে দূর থেকে ফুটবল দেবার জন্য নিলয়কে ডাকে। নিলয় ঘুরে তাকিয়ে দেখে বলটা কিছুটা দূরে চলে যায়। নিলয় উঠে বলটা এগিয়ে দেয়। ছেলেটা বল নিয়ে মাঠে চলে যায়। কিছু সময় পর ছেলেটা এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয়কে বলে, তোমাকে আজ মাসখানিক দেখি এখানে বসে আমাদের ফুটবল খেলা দেখো। তুমি কি ভার্সিটিতে নতুন? হ্যাঁ ভাই, আমি নতুন ভর্তি হয়েছি। ও, আমি রাকিব। এই ভার্সিটিতে ভর্তি হলে কেন? এটা তো খারাপ ভার্সিটি। এখানে বা খালি আন্দোলন মেশে থাকা নিয়ে মারামারি, রাজনীতি বেশি চলে। ভার্সিটি পড়াশোনা থেকে এসব প্রমোট করে বেশি। তবে এখানে আগে দুটো জিনিস বেশি হতো, পড়াশোনা আর স্পোর্টস, ফুটবল। এই ভার্সিটির ঐতিহ্য। আসলে আমি জানি না কেন ভর্তি হয়েছি, তবে খেলা দেখতে ভালো লাগে বলে রোজ এখানে এসে খেলা দেখি। ফুটবল খেলতে পারো আমাদের সাথে ওপেন হলে। এখানকার এমপির ছেলেপেলেরা পড়াশোনা তো করেই না, এখানে এসে অনেক কিছু করে বেড়ায়। মানে নামি স্টুডেন্ট, অথচ বছরের পর বছর ফেল করে। এখানে পরিবেশ খারাপ করে ফেলেছে।
নিলয় সেখান থেকে চলে আসে। আজ দেরি হয়ে গেছে ভার্সিটি থেকে বের হতে। নিলয় যখন বের হবে ঠিক তখনই একটা মেয়ে দৌড়ে ভার্সিটিতে প্রবেশ করে। মেয়েটা পড়বে না সোজা এসে নিলয়ের ওপরেই ধাক্কা খায়। দুজনেই পড়ে যায় সেখানে। নিলয় কিছুটা থতমত খেয়ে মেয়েটাকে বলে, ও আচ্ছা, আপনি কি কানা? এভাবে এসে দৌড়ে আমার উপরে পড়লেন কেন? মেয়েটা নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না। সে নিলয়ের দিকে তাকিয়ে জোরে কেঁদে ওঠে। আশেপাশের স্টুডেন্টগুলো ওদের দিকে তাকায়। নিলয় ঘাবড়ে যায়। সে কি কিছু করলো? মেয়েটা যদি কাঁদতে কাঁদতে বলে সামনে থাকা ছেলেটা ওকে বাজে টাচ করেছে,